21শে জানুয়ারি নওশাদ সিদ্দিকীর ঘোষিত প্রোগ্রাম অর্থাৎ প্রতিষ্ঠাতা দিবসে, সেই প্রতিষ্ঠাতা দিবসে ধর্মতলা থেকে তাকে পুলিশের সঙ্গে যে বতসা, তার জন্য তাকে টাইনে হিঁচড়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং রাখা হয়েছিল লালবাজারে। তারপরে তাকে পুনরায় কোর্টে তোলা হলো। তারপরে আবার পুনরায় দেখা গেল তাকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানো হয়। পুনরায় আবার আজকে বারুইপুর কোর্টে তাকে তোলা হয়েছে। এ বিষয়ে আমরা জেনে নেব অ্যাডভোকেট আনিসুর রহমানের কাছ থেকে। কি বলবেন আজকে, এটা কি হচ্ছে, এটা কি বলবেন? হ্যাঁ, যে একজন নওশাদ সিদ্দিকী একজন জনপ্রতিনিধি, ভাঙড়ের নির্বাচিত এমএলএ, তারা তাদের পার্টির প্রতিষ্ঠা দিবসে তারা সেই ভাঙড়ের কর্মীরা তারা আজকে রানী রাসমণি রোডে 21 তারিখে যাচ্ছিল। তখন আরাবুল বাহিনীর নেতৃত্বে, তৃণমূলের নেতৃত্বে সমস্ত তারা আজকের সেই আইএসএফের নেতা কর্মীদের উপর অত্যাচার শুরু করে, তাদেরকে পথ আটকায়, রানী রাসমণি রোডে যেতে বাধা দেয়। সেই খবর পেয়ে এমএলএ নওশাদ সিদ্দিকী তাদের কাছে পৌঁছয় এবং সেখানে সেই নওশাদ সিদ্দিকীর গাড়ি ভাঙচুর করা হয়েছিল। নওশাদ সিদ্দিকীকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছিল এবং অসংখ্য আইএসএফের নেতাকর্মীর উপরে অত্যাচার করা হয়েছিল। তারপরেও কোনো ক্রমে সেই নওশাদ সিদ্দিকী তাদের নেতাকর্মীদেরকে নিয়ে রানী রাসমণি রোডে পৌঁছায় এবং সেখানে তাদের প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে রানী রাসমণি রোডে শেষ হওয়ার পরে তারা দাবি জানায় যে যারা সেই আইএসএফের নেতাকর্মীদের উপরে, আইএসএফের এমএলএর উপরে, যারা গাড়ির উপরে যারা হামলা চালিয়েছে তাদেরকে, আরাবুল সহ তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই দাবি নিয়ে তারা পথ অবরোধ করে ডরিনা ক্রসিং কলকাতায়। তারপরে দেখা যায় যে নওশাদ সিদ্দিকী সহ আইএসএফের নেতাকর্মীদেরকে অ্যারেস্ট করে নিউ মার্কেট থানা এবং হেয়ার স্ট্রিট থানা। পরবর্তীকালে তাদেরকে 10 দিনের পিসিতে নেওয়া হয়, পুলিশ কাস্টডিতে নেওয়া হয়, তাদেরকে লালবাজারে সেন্ট্রাল লকআপে রাখা হয় এবং গত 1 তারিখে তাদেরকে আবার 10 দিন পুলিশ হেফাজতের পরে তাদেরকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে, ব্যাংশাল কোর্টে তাদেরকে প্রডিউস করা হয় এবং সেখানে তাদের 14 দিনের জেল হেফাজত হয়। 15 তারিখ পর্যন্ত তাদের জেল হেফাজত হয়েছে। তার মধ্যেই আবার কেএলসি থানা, কলকাতা লেদার কমপ্লেক্স থানা 12 কেস নম্বর 12 এবং 13 দুটো কেস করে এবং সেখানেও তারা প্রাইম অ্যাকিউজ হিসাবে নওশাদ সিদ্দিকীর নাম দিয়ে দেয় এবং একটা কেস করেছে একজন জামিরুল রহমান বলে একজন, কলকাতা লেদার কমপ্লেক্স 12, এবং আর একটা কেস পুলিশ এস ওরাং বলে একজন সাব ইন্সপেক্টর, কলকাতা লেদার কমপ্লেক্স থানার, তারাও আজকের সুমুট একটা মামলা করে, দুটো মামলা করে। সেই দুটো মামলায় নওশাদ সিদ্দিকীকে আজকের বারুইপুর আদালতে তোলা হয়েছে এবং দুটোতেই আমরা যেটা দেখতে পাচ্ছি পুলিশ রিমান্ড, তাদের ফুল টার্ম 16 তারিখ পর্যন্ত পিসি পুলিশ কাস্টডিতে চাওয়া হয়েছে এবং আমরা মনে করছি যে সমস্তটাই হচ্ছে আজকের ওপরের প্রশাসনের ওপরতলার নির্দেশেই হচ্ছে এবং আইএসএফ যাতে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে তাদেরকে সন্ত্রস্ত করার জন্য এবং এই পঞ্চায়েত ভোটে তারা যাতে প্রার্থী দিতে না পারে সেই ভয় দেখাবার জন্য এই মিথ্যা এবং সাজানো মামলা একের পর এক করা হচ্ছে নওশাদ সিদ্দিকী সহ আইএসএফের নেতাকর্মীদের বিরুদ্ধে। 1 তারিখে আমরা দেখলাম যখনই আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকী যখন কোর্টে উঠছে তখন ভোরবেলা আইনমন্ত্রী মলয় ঘটক ফুরফুরা শরীফে চলে গেছেন, একদম ভোরবেলা। কেন মলয় ঘটক এই ফুরফুরা শরীফে গেছেন, কি বলবেন? তোহা সিদ্দিকীর কাছে গেছে বলে জানা যাচ্ছে, কি বলবেন? দেখুন, আসলে নওশাদ সিদ্দিকী যে একই দিকে যে আইএসএফের চেয়ারম্যান, একজন জনপ্রতিনিধি এমএলএ এবং আর একটা তার পরিচয় আছে, বংশগত পরিচয়, তিনি হচ্ছেন পীরজাদা, তিনি ফুরফুরার পীরজাদা এবং তারা যথেষ্ট সুনাম আছে সারা বিশ্বব্যাপী এই ফুরফুরা শরীফের পরিচয় এবং পরিচিতি। সেই ফ্যামিলির ছেলে নওশাদ সিদ্দিকী এখানে আসলে আতঙ্কিত হয়ে পড়েছে। মমতার প্রশাসন কি করবে, নওশাদ সিদ্দিকী আইএসএফকে নিয়ে বুঝে উঠতে পারছে না, তাই ভয় পেয়ে আতঙ্কিত হয়ে আইনমন্ত্রী মলয় ঘটককে পাঠিয়েছে ফুরফুরার এক পীরজাদার কাছে এবং সেখান থেকে তারা বুঝতে চাইছে, চেষ্টা করতে চাইছে যে ফুরফুরা বা আজকের পীরজাদারা কি ভাবছে এবং এই যে নওশাদ সিদ্দিকীর উপরে এই যে অন্যায় এবং অত্যাচার, এই যে একের পর হেফাজতে নেওয়া, এটা ফুরফুরা শরীফ কীভাবে দেখছে সেটা জানা এবং বোঝার জন্যই বোধহয় মলয় ঘটককে ওই আমাদের দিদিমণি পাঠিয়েছিল। আমরা দেখলাম যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এই নওশাদ সিদ্দিকীর প্রসঙ্গ টানতে গিয়ে তিনি বললেন যে এর আগে এরামি ঘটনা বঙ্গবাসী দেখেনি, মোহামেডানের খেলার সময় এটা দেখেছে। কি বলবেন আপনি এই বিষয়ে? আসলে বিমানবাবু তো কতটুকু কি অভিজ্ঞতা, উনি তো রাজনীতির লোক নন, উনি রাজনীতি করতেন না। আমরা জানি যতদূর উনি আলিপুর পুলিশ কোর্টে প্র্যাকটিস করতেন এবং ওনার অভিজ্ঞতা খুব সীমিত। উনি আসলে ওই জহুজুর মোসাহেব গোছের নেতা, ওকে শুধুমাত্র ওই দিদিমণি কেশ কামারি দেখতো,
ও কাছাকাছি থাকে, সেই হিসাবে ওকে স্পিকার করে দিয়েছে রাবার স্ট্যাম্প হিসাবে। ওনার কোনো অভিজ্ঞতা নেই, উনি পশ্চিমবঙ্গের রাজনীতির হল হকিকত সম্পর্কে ওনার খুব বেশি ধারণা নেই। এবং উনি যেমন দেখেননি, এটাই বাস্তব যে একজন জনপ্রতিনিধিকে এইভাবে হেনস্থা করা হয়, এইভাবে পুলিশ কাস্টডিতে নেওয়া হয়, এইভাবে জেল হেফাজতে পাঠানো হয়, অথচ সে চোর গুন্ডা বদমাশ নয়। অথচ যে সমস্ত নেতা মন্ত্রীদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরির বদনাম রয়েছে, মার্ডার খুন জখমের বদনাম রয়েছে, তারা আজকের দিব্যি বহাল তবিয়াতে বাংলা সব জায়গায় বিচরণ করছে। একটা শান্তশিষ্ট উচ্চশিক্ষিত একজন জনপ্রতিনিধি, খুব সম্ভবত সর্বকনিষ্ঠ জনপ্রতিনিধি, এবং বিজেপি এবং তৃণমূলের বাইরে একমাত্র এমএলএ সেই নওশাদ সিদ্দিকীকে এইভাবে হেনস্থা করছে।